হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের সেকেন্ড লাইভ ক্লাসটি এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। আজকের সেকেন্ড লাইভ ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে প্রাণীর প্রজনন নিয়ে। ফার্স্ট লাইভ ক্লাসটিতে আমরা কি পড়েছিলাম? উদ্ভিদ প্রজনন নিয়ে, তাই না? উদ্ভিদ কিভাবে নতুন একটা উদ্ভিদ তৈরি করছে। তার মানে উদ্ভিদ যেহেতু একটা বড় গাছ থেকে আমরা বীজের মাধ্যমে দেখছি একটা ছোট্ট গাছ তৈরি হচ্ছে, সেটা আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক একইভাবে একই ঘটনা আমরা নিশ্চয়ই প্রাণীর ক্ষেত্রেও দেখতে পাই। যেমন হচ্ছে আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি। আমরা একটা সময় কিন্তু ছিলাম না, আমাদের কে ছিল? বাবা মা ছিল। আবার মনে করো তোমার কাছে দুটো বিড়াল আছে, কিছুদিন পর দেখলে তোমার বাসায় একটা ছোট্ট বিড়াল ছানা। তার মানে কি প্রাণীও তাহলে নতুন প্রজন্ম তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তৈরি করে। এখন এই প্রাণী প্রজননের ক্ষেত্রে যেই জিনিসটা প্রথমে বলবো সেটা হচ্ছে যে প্রাণীর প্রজনন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অযৌন প্রজনন আর একটা হচ্ছে যৌন প্রজনন। এখন যৌন প্রজনন বলতে মূলত যেটা বোঝায়, যৌন প্রজনন তখনই হবে যখন হচ্ছে একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণু যুক্ত হবে, তারপরে তার একটা জাইগোট তৈরি করবে। এই যে ডিম্বাণু এবং শুক্রাণুর একটা মিলন ঘটলো, এই জিনিসটা মানে নিষেক ক্রিয়াটা যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে যৌন প্রজনন। কিন্তু অযৌন প্রজনন তাহলে কি? অযৌন প্রজনন হচ্ছে অনেকটা এভাবে বলা যায়, মনে করো আমার হাতের এখান থেকে যদি আমি কিছু একটা অংশ কেটে ফেলি, মনে করো আঙুল যদি একটা কেটে ফেলি, এখান থেকে যদি ওই কাটা অংশটা থেকে যদি একটা নতুন মানুষ হয়ে যায় তাহলে সেটা হবে হচ্ছে অযৌন প্রজনন। তার মানে হচ্ছে অযৌন প্রজনন জিনিসটা হবে যে মাতৃ প্রাণীটা ছিল তার থেকে কোনো না কোনো ভাবে দেহের খণ্ডায়নের মাধ্যমে হোক বা শুধুমাত্র বিভাজনের মাধ্যমে হোক নতুন একটা প্রাণী তৈরি হবে। অনুন্নত ধরনের যে সকল প্রাণী আছে, যেমন মনে করো অ্যামিবা, এরা কিন্তু শুধু বিভাজিত হয়ে নতুন একটা প্রাণী তৈরি করে ফেলে, মানে একটা অপত্য কোষ তৈরি করে, ওটাই একদম আলাদা একটা প্রাণী হিসেবে কাজ করে। ব্যাপারটা এরকম যে আমাকে যদি এখন দুভাগ করে ফেলা হয় তাহলে আমি দুটো মানুষে হাঁটাহাঁটি করতে থাকবো, তখন সেটা হয়ে যাবে অযৌন প্রজনন। আর যৌন প্রজনন হচ্ছে যখন একটা ডিম্বাণু প্রয়োজন এবং একটা শুক্রাণু প্রয়োজন, এই দুটো যদি মিলিত হয়, কোনোভাবে মিলন করানো সম্ভব হয়, তাহলে সেটা হবে হচ্ছে জাইগোট, এবং জাইগোটটা থেকে আমি একটা নতুন প্রাণী পাবো। এখন প্রশ্ন হচ্ছে এই শুক্রাণু ডিম্বাণুর মিলন কি দেহের ভেতরে হবে নাকি বাহিরে হবে? উত্তরটা হচ্ছে যে এটা দুভাবেই হতে পারে। এটাকে যখন মনে করো যে দেহের বাহিরে ডিম্বাণু আর শুক্রাণুর মিলন ঘটলো, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বহির্নিষেক। দেহের বাইরে যদি কখনো নিষেক ঘটে তাহলেই সেটা বহির্নিষেক। কিন্তু দেহের ভেতরে যদি এই নিষেকটা ঘটে দেহের ভেতরে, যেমনটা মানুষের ক্ষেত্রে হয়, প্রাণীর ক্ষেত্রে হয়, দেহের ভেতরে নতুন একটা শিশু জন্ম নেয়, দেহের ভেতরে বাড়তে থাকে, তার মানে নিষেকটা নিশ্চয়ই দেহের ভেতরে হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃনিষেক, মানে শুক্রাণু আর ডিম্বাণুটা দেহের ভেতরে মিলিত হচ্ছে। এখন বহির্নিষেকটা কখন হয়? বহির্নিষেক সাধারণত আমরা মাছের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই, ব্যাঙের ক্ষেত্রে দেখতে পাই। এসব ক্ষেত্রে দেখা যায় যে ডিমগুলো, তাদের যে ডিম রয়েছে বা ডিম্বাণু রয়েছে সেগুলো হচ্ছে তারা পানিতে ছাড়ে। মাছ হোক, কিছু প্রজাতির মাছে এটা দেখা যায়, আসলে মাছ হোক বা ব্যাঙ হোক, তারা করে কি ডিম্বাণুটাকে পানির উপরে ছেড়ে দেয়। পানির উপরে ছেড়ে দেওয়ার পরে কি হয়, পুং যেই প্রাণীটা রয়েছে, পুরুষ যেই প্রাণীটা, সেটা এসে সেই ডিম্বাণুর অংশটার উপরে তারা শুক্রাণু ত্যাগ করে। এর ফলে ওইখানে ওই পানির ভেতরে নতুন করে জাইগোটটা তৈরি হয় এবং সেখান থেকে বিভাজিত হতে 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 নতুন প্রাণীটা আসবে, অপত্য প্রাণীটা তৈরি হবে। তার মানে এটা বাহিরে নিষেক হচ্ছে, কিন্তু অন্তর্নিষেক হচ্ছে দেহের ভেতরে ঘটছে। ডিম্বাণু দেহের ভেতরে, শুক্রাণুটাও দেহের ভেতরে প্রবেশ করবে। এখন অন্তর্নিষেকের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা দেখি সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে ডিম্বাণুটা হয় নিশ্চল। তার মানে ডিম্বাণুর একটা বৈশিষ্ট্য কি পাচ্ছি, ডিম্বাণু হবে নিশ্চল।
এবং ডিম্বাণু হবে আকারে বড়। আর শুক্রাণু হবে হচ্ছে সচল এবং আকারে ছোট। এখন যে কোনো কিছু যদি সচল হয় তার নিশ্চয়ই হাত পা থাকা প্রয়োজন। এখন শুক্রাণুটার আসলে হাত পা নেই, শুক্রাণুর আছে হচ্ছে লেজ। সে যেহেতু একটা জলীয় মাধ্যম পায়, কোনো একটা এমন একটা জায়গা পায় যেখানে সে সাঁতার কাটতে পারে। শুক্রাণুটা দেখতে হয় হচ্ছে অনেকটা এই ধরনের, এবং এটা হচ্ছে তার লেজ। সে এই লেজটাকে নাড়াচাড়া করার মাধ্যমে সামনে এগিয়ে যায়, এবং সামনে এগিয়ে যাওয়ার পরে সে কোথায় যায়? সে ধীরে ধীরে ডিম্বাণুর কাছে যায়। ডিম্বাণুটা কিরকম? ডিম্বাণুটা হচ্ছে এরকম গোলাকার, নিউক্লিয়াস যুক্ত, এবং একই সাথে যেটা মনে রাখতে হবে যে ডিম্বাণু হচ্ছে একটা হ্যাপ্লয়েড কোষ এবং শুক্রাণু হচ্ছে একটা হ্যাপ্লয়েড কোষ। দুটো মিলিত হয়ে কি হবে? জাইগোটে পরিণত হবে, এবং পরবর্তীতে কোষ বিভাজনের মাধ্যমে নতুন একটা প্রাণী উৎপন্ন হবে। আচ্ছা, তো আমি দেখি আমার সাথে কে কে লাইভ ক্লাসে রয়েছো। তোমরা যারা আমার সাথে লাইভ ক্লাসে রয়েছো তারা লাইভ ক্লাসটি শেয়ার করে দিও, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও এই ক্লাসটি করতে পারে। আচ্ছা, খুলনা থেকে রয়েছে অর্ণয় আহমেদ, তৌকির রয়েছে আমার সাথে, নয়ন রয়েছে। একজন বলছে আপি আজকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, আমার কমেন্ট পড়ো না। মাসুমা আক্তার বলছে তোমার কমেন্ট এখনই পড়ে দিলাম, আসলে সব সময় খেয়াল হয় না কমেন্ট গুলো। আচ্ছা, আমার সাথে রয়েছে নুরুদ্দিন রয়েছে, ফয়সাল রয়েছে, রকিবুল ইসলাম রয়েছে বাড্ডা থেকে, তাসফিন রয়েছে, নুসরাত জাহান মিম রয়েছে, মেহেদি হাসান রয়েছে, আমিন রুমান রয়েছে, শিহাব আহমেদ রয়েছে। আচ্ছা, আমার সাথে অনেকেই মাত্র জয়েন করছো, তো তোমরা যারা জয়েন করছো তারা লাইভ ক্লাসটি শেয়ার করে দিও, যাতে করে তোমাদের ফ্রেন্ডরা একসাথে লাইভ ক্লাসটি করতে পারে। আচ্ছা, তো এখন আমরা দেখব যে আসলে এই যে জাইগোটটা তৈরি হলো, তৈরি হওয়ার পর একটা মানুষ কিভাবে মায়ের দেহের ভেতরে বেড়ে উঠছে। আমরা ছোটবেলায় কিন্তু এই প্রশ্নটা অনেক সময় করতাম যে আমরা কোথা থেকে এসেছি। তো অনেক সময় কিন্তু আমাদেরকে বলা হতো তুমি ছোট ছিলে, কোথায় ছিলে? তুমি মায়ের পেটের ভেতরে ছিলে। আজকের ক্লাসটাতে আমরা দেখবো আসলে তখন আমরা যখন শুনতাম আমাদের কাছে তখন অবাক লাগতো, পেটের ভেতরে কিভাবে একটা মানুষ থাকে। তো আজকে আমরা দেখবো একটা মানুষের দেহের ভেতরে কিভাবে আরেকটা মানুষ ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। তো আমরা যদি একটু দেখি যে স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে কি কি জিনিস রয়েছে, সেই জিনিসগুলো যদি একটু খেয়াল করি, একটু এঁকে দেখি, তাহলে মোটামুটি আমাদের অনেকটা সহজ হয়ে যাবে ব্যাপারটা। আমরা যদি একটু, আচ্ছা মনে করো এটা হচ্ছে একটা জরায়ুর ছবি। জরায়ুর নাম আমরা নিশ্চয়ই শুনেছি, আমরা অনেকেই হয়তো শুনেছি জরায়ুর নামটা। এটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের একটা অংশ, এবং এখানে ভ্রূণ ধীরে ধীরে বেড়ে উঠে, এবং এখানে ডিম্বাণুটা এসে একটা জায়গায় মানে বসে থাকে। তারপরে যখন ভ্রূণটা তৈরি হয় এই জায়গাটার ভেতরে ভ্রূণটা তৈরি হতে থাকে। আজকে আমরা দেখবো কিভাবে হয়। মূলত যে ডিম্বাণুটা সেটা কোথায় তৈরি হবে? মায়ের দেহে তৈরি হবে, কারণ মা হচ্ছে স্ত্রী জাতি আমরা বলছি। তো মায়ের দেহে তৈরি হবে ডিম্বাণু এবং বাবার দেহে তৈরি হবে হচ্ছে শুক্রাণু। এখন প্রশ্ন হচ্ছে যে ডিম্বাণু আর শুক্রাণুটা সাপোজ একসাথে হয়ে গেল, এখন একসাথে হওয়ার প্রসেসটা কি? প্রসেসটা প্রথমে হচ্ছে যে মনে করো এইখান থেকে একটা ডিম্বাণু তৈরি হলো, একটা
একটা যে ডিম্বাণু তৈরি হলো, এই ডিম্বাণুটা হচ্ছে হ্যাপ্লয়েড। এখন এখানে ডিম্বাণুটার কাজ কি, সে আস্তে আস্তে এই পুরোটা রাস্তা ধরে যাত্রা করবে, যাত্রা করে এই জায়গাটায় সে আসবে। যদি সে কোনো শুক্রাণু না পায় তখন এই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে প্রতি মাসে একটা করে জিনিস তৈরি হচ্ছে, সেই জিনিসটার এক্সপায়ারি ডেট হচ্ছে 1 মাস, 1 মাস পর জিনিসটা নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এই ধরনের, 1 মাস ধরে জিনিসটা তৈরি হবে, তারপর আস্তে আস্তে জিনিসটা নষ্ট হয়ে যেতে থাকবে। তো ডিম্বাণুটা যখন তৈরি হয়, যখন সে একদম পরিপূর্ণ অবস্থায় আছে, তখন সে যদি একটা শুক্রাণু পায়, তখন সেই শুক্রাণুটার নিউক্লিয়াসটা ডিম্বাণুটার নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে যায়। কিভাবে হয়? সাপোজ এটা হচ্ছে একটা ডিম্বাণু, ডিম্বাণুর মাঝে একটা নিউক্লিয়াস রয়েছে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, চারপাশে ছোট ছোট কিছু কোষ দিয়ে এটা আবৃত। এখন একটা শুক্রাণু আসলো, শুক্রাণু এসে ধীরে ধীরে এই জায়গাটা দিয়ে প্রবেশ করে। যখন সে প্রবেশ করে তখন তার আর এই লেজটা থাকে না, তখন শুধু তার এই মাথার অংশটুকু প্রবেশ করে। এবং এটার যে নিউক্লিয়াসটা, শুধু সেই নিউক্লিয়াসটা, এটা তো পুরাটাই সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে তখন ভাসতে থাকে। এরপর কি হয়, এই যে শুক্রাণু নিউক্লিয়াসটা, সে কার কাছে যাবে? ডিম্বাণুর নিউক্লিয়াসের কাছে যাবে। ডিম্বাণুর নিউক্লিয়াসের কাছে যখন গেল, যখন সে মিলিত হয়ে গেল, তখন সে কি হবে? ও ছিল হ্যাপ্লয়েড, ডিম্বাণু নিউক্লিয়াসও হ্যাপ্লয়েড, মিলিত হয়ে কি হবে? ডিপ্লয়েড একটা নিউক্লিয়াস তৈরি করবে, যেটাকে আমরা বলবো হচ্ছে জাইগোট। এই যে জাইগোটটা তৈরি হলো, এই জাইগোটটাই কিন্তু আসলে তুমি। তুমি কেন? তোমার মায়ের দেহে যে ডিম্বাণু ছিল সেটা ছিল হ্যাপ্লয়েড, তোমার বাবার দেহ থেকে যে শুক্রাণুটা আসলো সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, এবং দুটো মিলিত হয়ে কি হলো? একটা জাইগোট হয়ে গেল। তার মানে তুমি কিন্তু এখন জন্ম নিয়ে ফেললে। এখন আমরা দেখবো আসলে তুমি কিভাবে বাড়ছো। এখন দেখি এই যে জাইগোটটা, এটা কিন্তু একটা কোষ হিসেবে আছে। এই কোষটার থেকে তো অবশ্যই বিভাজন হওয়া প্রয়োজন। আমরা তো ছোটবেলায় হয়তো এতটুকু সাইজে ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি, তাই না? তার মানে কি আমাদের কোষ বিভাজন হচ্ছে, এইখানেও কোষ বিভাজন হবে। এইখানে কোষ বিভাজনটা কিভাবে হবে? আমরা যদি আরেকটু চিত্রগুলো আঁকি ঠিক মতন সুন্দর করে, তাহলে আমরা দেখব যে একটা কোষ, এই কোষটার মাইটোসিস বিভাজন হবে, এইখানে কিন্তু আর মায়োসিস কোষ বিভাজন হবে না। তার মানে কখনো যদি প্রশ্নে আসে যে জাইগোটে, উন্নত প্রাণীর জাইগোটে কি ধরনের কোষ বিভাজন হয়, উত্তরটা কিন্তু সব সময় হবে হচ্ছে সেখানে মাইটোসিস কোষ বিভাজন হয়। কোষ বিভাজনের ফলে কি হবে? এখানে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, আরো একবার বিভাজিত হবে। আরেকবার যদি বিভাজিত হয় তাহলে 4টা নিউক্লিয়াস হবে। 4টে নিউক্লিয়াস যখন হয়, তারপরে আবার বিভাজিত হবে এবং দেখা যাবে যে 4 থেকে আমরা পাবো হচ্ছে এখন 8টা নিউক্লিয়াস। 8টা নিউক্লিয়াস বিশিষ্ট মানে হচ্ছে 8টা কোষ, শুধু যে নিউক্লিয়াস তা না, আমি বারবার আসলে নিউক্লিয়াস বলে ফেলছি ভুলে, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কোষ। এরপরে কি হবে? এখান থেকে আমরা দেখব হচ্ছে আবার এটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে দেখা যাবে যে এখানে 16টা কোষ তৈরি হয়েছে। এখানে অনেকগুলো কোষ তৈরি হবে। এখানে প্রায় 16টা কোষ তৈরি হলো। আমি মনে হয় 16টা আঁকিনি, আচ্ছা হ্যাঁ 16টা কোষ এখানে। আচ্ছা, তার মানে কি কোষ বারবার বিভাজিত হচ্ছে। এখন দেখো এইখানের কোষের যে আকারটা ছিল, দুটো কোষ মিলেও কিন্তু আমি একই আকৃতি রেখেছি, মানে একই আকারে রেখেছি। এখানেও একই আকার, এখানেও একই, এখানেও একই। কেন?
কারণ হচ্ছে এখানে যে বিভাজনটা হয় তখন আসলে কোষগুলো বৃদ্ধি ঘটে না, কোষগুলো জাস্ট সংখ্যা বাড়াবে। তার মানে কি, এই কলমটা এত বড় আছে, আমি যদি এটার মাঝখান দিয়ে কাটি আমি দুটো অংশ পাবো, কিন্তু কলমের সাইজটা কি লম্বা হলো, বা এই ছোট অংশটা কি বড় হচ্ছে? হচ্ছে না। এক্ষেত্রে আসলে সেম ঘটনাটাই, নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো কোষ হয়েছে, এই কোষটাকে আর এই কোষের মতন সমান হওয়ার সুযোগ দেয় না। এই কোষটা আবার বিভাজিত হয়, হলে কি হয়, আরো একটা ছোট কোষ তৈরি হয়, এটা আবার বিভাজিত হয় আরেকটু ছোট কোষ, এটা বিভাজিত হয়ে আরো একটু ছোট কোষ তৈরি হয়। তার মানে আমরা দেখছি যে বারবার বিভাজিত হচ্ছে, কোষ বাড়ছে, কোষের সংখ্যা বাড়ছে, কিন্তু কোষের আকারটা কিন্তু আর বাড়ছে না। তার মানে একটা কোষ গুচ্ছ তৈরি হলো, এই কোষ গুচ্ছটার মধ্যে কয়টা কোষ আছে? 16টা কোষ। এই 16টা কোষ পরবর্তীতে আবার বিভাজিত হয়ে করবে কি, আস্তে আস্তে জরায়ুর এই মাঝের অংশটাতে এসে পড়বে। তার মানে এখানে একটা কোষ ছিল, এখানে দুইটা কোষ, এখানে চারটা কোষ। এই ঘটনাটা কিন্তু সে যখন এই রাস্তাটা দিয়ে যাত্রা করছে তখন ঘটছে। এইখানে আমি পাবো হচ্ছে 8টা কোষ, এখানে পাবো 16টা কোষ, এরপরে আরো বিভাজিত হয়ে তারপরে এই পুরো অংশটা এই দিকে এসে পড়বে। এইখানে যখন আসবে তখন সে আসলে কি পাবে? এই যে জরায়ুটা, এই জরায়ুটা নিচের দিক দিয়ে কিন্তু দেহ থেকে বের হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে কি, তার কোনো একটা জায়গায় আটকে থাকা লাগবে, কোনো একটা জায়গায় তার বসে থাকা লাগবে। এক্ষেত্রে সাহায্য করে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা কি? এন্ডোমেট্রিয়াম হচ্ছে জরায়ুর দেহে, জরায়ুর ভিতরের মানে ভিতরের যে অংশটা, এই অংশটাতে কিছু কোষ মিলে একটা স্তর তৈরি করে রাখে, এখানে অনেক রক্ত জালক থাকে, ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হতে পারে। এবং এই যে এন্ডোমেট্রিয়াম অংশটা, এই অংশটা কিন্তু মানে একটা সময়, একটা মাসের ভেতরে একটা সময় এই অংশটা একটু মোটা হয়, এবং একটা সময় এই অংশটা আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। ভেঙে যেয়ে কি হয়, এই জায়গাটা এরকম খালি হয়ে যায়। তারপরে আবার যখন হরমোন নিঃসৃত হতে থাকে, একটা নির্দিষ্ট হরমোন, তার প্রভাবে আবার এই এন্ডোমেট্রিয়ামটা গঠন হয়। তার মানে এন্ডোমেট্রিয়াম কিন্তু সব সময় নেই। এন্ডোমেট্রিয়াম কখন আছে? যখন এই ডিম্বাণুটা নিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত, তখনই এন্ডোমেট্রিয়ামটা আছে। আচ্ছা, এতক্ষণ যেটুকু বললাম আশা করি তোমরা মোটামুটি এটা বুঝতে পেরেছো। তো তোমরা যারা দেখছো তারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো এর যে কোনো কোশ্চেন আছে কিনা। আমি কমেন্ট গুলো পড়ছি। আচ্ছা, তোমরা অনেকে কিছু প্রশ্ন করেছো। আচ্ছা, একজন বলেছো একটা ডিপ্লয়েড সেল তৈরি হবে। হ্যাঁ, ডিপ্লয়েড সেলটা কখন তৈরি হচ্ছে? এই জায়গাটাতে ডিপ্লয়েড সেলের অংশটা কিন্তু এটা, যখন শুক্রাণু ডিম্বাণুটা মিলিত হয়েছে তখন। আচ্ছা, তোমরা অনেকে মাত্র লাইভ ক্লাস জয়েন করছো। তোমরা যারা জয়েন করছো তারা কমেন্টে কোনো কোশ্চেন থাকলে জানিয়ে দিতে পারো, সাথে শেয়ার করে দিতে পারো, যাতে করে তোমার ফ্রেন্ডরা একই সাথে ক্লাসটি করতে পারে। আচ্ছা, তো এখন এই যে অংশটা আসলো, সে এখানে আসলো, এই যে এন্ডোমেট্রিয়ামের কথাটা বললাম, এন্ডোমেট্রিয়াম জিনিসটা আসলে অনেকটা বলা যেতে পারে মাটির সাথে সম্পর্ক, মানে মাটি হিসেবে বলা যেতে পারে। কেন মাটি কেন বলছি? কারণ মাটির ভিতর থেকে কিন্তু আমরা একটা উদ্ভিদ জন্মাতে দেখি। মানে একটা বীজ থেকে যখন উদ্ভিদটা জন্মায় তখন সেটা মাটির ভেতর থেকে তৈরি হয়,
এবং মাটি থেকে বের হয়ে আসে, মাটি থেকে পুষ্টি নেয়, তাই না? এন্ডোমেট্রিয়াম জিনিসটাও আসলে এই জাইগোটটাকে ওইভাবেই সাহায্য করবে, জাইগোটটাকে বেড়ে উঠতে সাহায্য করবে। আচ্ছা, এখন দেখি এই যে অংশটা আসলো অনেকগুলা কোষ বিশিষ্ট, এই অংশটার নাম কি? এই অংশটার নামই হচ্ছে ব্লাস্টোসিস্ট। এবং ব্লাস্টোসিস্টের মধ্যে কি থাকবে? ব্লাস্টোসিস্টের চারপাশে একটা আবরণী থাকবে, এটাকে বলবো ট্রফোব্লাস্ট। এবং তার ভেতরে যে বাকি কোষ কি করবে? বাকি কোষগুলো একদিকে চলে যাবে, এখানে বাকি কোষগুলো অবস্থান করবে। তার মানে কি এই জায়গাটা একটু ফাঁকা না? এটাকে বলবো ব্লাস্টোসিল। তার মানে যে ব্লাস্টোসিস্ট কোষ, ব্লাস্টোসিস্ট পর্যায় আর কি, ব্লাস্টোসিস্ট পর্যায়ে এটা হচ্ছে ব্লাস্টোসিল, এই গহ্বরটা, এবং কোষগুলো এখানে একদিকে চলে গিয়েছে। এবং এর চারপাশে আরেকটা আবরণ প্রথম দিকে থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে জোনা পেলুসিডা। ওই অংশটা এখানে এসে আস্তে আস্তে আলাদা হয়ে যায়। এর ফলে কি হয়? এই অংশটা যে ট্রফোব্লাস্ট পোর্শনটা, ট্রফোব্লাস্ট যে আবরণটা, এই আবরণটা আস্তে আস্তে এন্ডোমেট্রিয়ামে এসে বসলে কি হয়? এখান থেকে কিছু এনজাইম খরিত হয়। খরিত হলে এন্ডোমেট্রিয়ামে একটু গর্তের মতো অংশ তৈরি হয়, এবং সেই গর্তের মতো অংশটা যখন তৈরি হবে তখন এই পুরো জিনিসটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে এরকম বসে যাবে। এন্ডোমেট্রিয়ামে বসে গেল, বসে যাওয়ার পর যেটা হয়, এন্ডোমেট্রিয়ামের এই যে অংশগুলো ছিল, যে রক্ত জালকগুলো ছিল, এগুলো করে কি এইটার উপর দিয়ে আবার নতুন করে গঠিত হয়। তার মানে হচ্ছে পুরো এন্ডোমেট্রিয়ামের ভেতরে সে এই জিনিসটাকে নিয়ে নেয়। সে যখন এই জিনিসটাকে এটার ভেতরে নিয়ে নিল, তখন কি হবে? তখন এটার ভেতরের কোষগুলো আস্তে আস্তে আলাদা কিছু স্তর তৈরি করা শুরু করে, কয়েকটা ধাপের মাধ্যমে যখন সে একটা স্তর তৈরি করতে থাকবে, তখন আমরা দেখব যে এই জিনিসটা যদি এখানে একটু বড় করে আঁকি, তাহলে দেখা যাবে যে আচ্ছা, এখানে দেখা যাবে যে কোষগুলো এইভাবে বিন্যস্ত হচ্ছে। কোষগুলো এইভাবে যখন বিন্যস্ত হবে, তখন আমরা দেখব এইটা একটা স্তর হিসেবে আছে, এই মাঝেরটা একটা স্তর হিসেবে আছে, এই দিকেরটা একটা স্তর হিসেবে আছে, এবং এই প্রত্যেকটা স্তরের নাম আলাদা। আমরা বলে থাকি যে উন্নত প্রাণীতে ভ্রূণীয় স্তর 3টি, তাই না? তার মানে হচ্ছে এই যে 3টা স্তর দেখালাম, এই 3টি ভ্রূণীয় স্তরের মধ্যে প্রথমে রয়েছে এক্টোডার্ম, তারপরে রয়েছে হচ্ছে মেসোডার্ম, এবং তারপরে রয়েছে এন্ডোডার্ম। আচ্ছা, এখন যদি একটু দেখি যে ওই যে কোষগুলো ছিল তারা যে 3টা ভাগে ভাগ হয়ে গেল, এর ফলে লাভটা কি হচ্ছে? প্রত্যেকটা স্তর থেকে মানব দেহের প্রত্যেকটা আলাদা আলাদা অংশ ধীরে ধীরে তৈরি হতে থাকবে, ধীরে ধীরে ওটা ডেভেলপ করতে থাকবে। কিরকম? এক্টোডার্ম, যেটা একটো জিনিসটা বলতে আমরা বাহিরের বুঝি, তার মানে এক্টোডার্ম অংশটায় কি কি তৈরি হবে? এক্টোডার্ম থেকে তৈরি হবে হচ্ছে দাঁত, তারপরে মনে করো হচ্ছে ত্বক তৈরি হবে। এই জিনিসগুলো বাহিরের থেকে, আমাদের বাহিরে কি কি আছে? ত্বক রয়েছে, দাঁত রয়েছে, এই জিনিসগুলো তৈরি হবে হচ্ছে এক্টোডার্ম অংশ থেকে। এরপরে আসে মেসোডার্ম। মেসো শব্দটা যখনই আসে আমরা সেটাকে বলি হচ্ছে এক্টোর পরে এবং একদম ভেতরে যে এন্ডো, যেটা একদম মাঝের, ওটার আগের। মানে হচ্ছে বিষয়টা যদি এভাবে বলি যে বাহিরের জিনিসটা হচ্ছে এটা একটো, এন্ডো হচ্ছে একদম ভেতরে। একটো আর এন্ডোর মাঝামাঝি যে মধ্যবর্তী অংশ, সেটাই হচ্ছে মেসো। আর মেসোডার্মে কি কি হয়? মেসোডার্ম থেকে হয় হচ্ছে
আমি যদি এই স্কিনটা সরাই কি দেখতে পাবো? পেশি দেখতে পাবো। তার মানে মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে পেশি। পেশির মধ্যে কি কি ধরনের হতে পারে? পেশির মধ্যে হতে পারে হচ্ছে এমনিতে যে পেশিগুলো আমাদের দেহে রয়েছে সেটা হৃৎপেশি হতে পারে, ঐচ্ছিক পেশি হতে পারে, হৃৎপেশি হতে পারে। হৃৎপেশি হওয়ার মানে হচ্ছে হৃৎপিণ্ড কিন্তু তাহলে মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে। একই সাথে অস্থি, অস্থিও কিন্তু মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এরপরে আচ্ছা মেসোডার্ম যদি লিখে ফেলি তাহলে এটা হবে অস্থি, হৃৎপিণ্ড। আমি দুটো দুটো করে লিখছি যাতে করে এগুলো মনে রাখাটা একটু সহজ হয়। এন্ডোডার্ম, এন্ডোডার্ম কি? মেসোডার্মের পর একদম দেহের ভেতরে যদি চলে যায় তাহলে যেই যেই অর্গান পাবো সেই জিনিসটা হচ্ছে এন্ডোডার্ম তৈরি করবে। একদম ভেতরে আমরা কি লিভার দেখতে পাই, তাহলে যকৃৎকে আমরা বলতে পারি হচ্ছে এন্ডোডার্ম থেকে তৈরি হয় যকৃৎ। যকৃৎ তৈরি হবে হচ্ছে এন্ডোডার্ম থেকে। এন্ডোডার্ম থেকে আরো যেসব জিনিস তৈরি হয় সেটা হচ্ছে ফুসফুস। ফুসফুস জিনিসটা এন্ডোডার্মের অন্তর্ভুক্ত আমরা করতে পারি, কারণ উপরে স্কিন, তারপরে হচ্ছে আমাদের বক্ষীয় যেসব কঙ্কাল, যেটাকে আমরা রিব কেজ বলে থাকি, খাঁচা বলে থাকি, তার ভেতরেই তো ফুসফুস, তাই না? তার মানে স্কিনটা এক্টোডার্ম, হাড়টা মেসোডার্ম, তার ভেতরে রয়েছে ফুসফুস। ফুসফুসটা তাহলে এন্ডোডার্ম। এভাবে যদি আমরা এই জিনিসগুলোকে ভাগ ভাগ করে ক্লাসিফিকেশনটা করে পড়ি তাহলে আমাদের উদাহরণটা মনে রাখা খুবই সহজ। আচ্ছা, তো আমি আরেকটু কমেন্ট গুলো একটু দেখি, কারো কোনো কোশ্চেন আছে কিনা। একজন বলেছে আপু আরেকবার, কোন অংশটা আরেকবার বলবো আমাকে যদি একটু বলে দাও তাহলে খুব ভালো হয়। একজন বলছে প্রজনন কাকে বলে? প্রজনন জিনিসটার সংজ্ঞা এমন ভাবে লেখা উচিত যে একটা প্রাণী থেকে পরবর্তীতে নতুন বংশধর তৈরি করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা প্রজনন বলতে পারি, বা যে প্রক্রিয়ায় নতুন বংশধর তৈরি হয় সেটাকে আমরা প্রজনন বলতে পারি। এখন চিন্তা করে দেখো, এই সংজ্ঞাটা যদি বলি তাহলে কিন্তু সেখানে অযৌন প্রজনন, যৌন প্রজনন, বহির্নিষেক, অন্তর্নিষেক সবকিছু ইনক্লুডেড হয়ে যায়। আচ্ছা, এরপরে একজন জিজ্ঞাসা করেছে আমাদের শরীরে কয়টা কোষ রয়েছে? আমাদের শরীরে অসংখ্য কোষ রয়েছে ভাইয়া। তুমি যদি জিজ্ঞাসা করতে চাও এভাবে যে আমাদের শরীরে কয় ধরনের কোষ হওয়া সম্ভব বা ক্রোমোজোমের সংখ্যা অনুসারে কয় ধরনের কোষ হওয়া সম্ভব, তাহলে বলা যায় যে আসলে আমাদের দুই ধরনের কোষ হওয়া সম্ভব। একটা হতে পারে হচ্ছে দেহ কোষগুলো, আর একটা হচ্ছে জনন কোষ। দেহ কোষ হচ্ছে আমাদের পুরো দেহটা গঠন করছে, আর জনন কোষটা হচ্ছে যেখান থেকে ডিম্বাণু বা শুক্রাণু আর কি, ডিম্বাণু বা শুক্রাণু যেটা, সেটা হচ্ছে জনন কোষ। ওগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, একজন বলেছে হার্ট কেন এন্ডোডার্ম না? হার্টকে আসলে আমরা এন্ডোডার্ম বলছি না, কারণ হচ্ছে যে হৃৎপেশিটা হচ্ছে মেসোডার্মের অংশ। হৃৎপেশি যদি মেসোডার্ম হয়ে যায়, হার্ট কিন্তু এন্ডোডার্মে আর আসবে না। তার মানে হার্টটা তখন আমাদের মেসোডার্মের অংশ। তো হার্ট এই কারণে আমি বলছি মেসোডার্ম। আচ্ছা, একজন বলেছে অমরা কি? অমরা একটু পরে আসছি, মানে একটু পরেই অমরা সম্পর্কে বলবো। আচ্ছা, তো এইটুক ছিল হচ্ছে ভ্রূণীয় স্তর নিয়ে প্রশ্ন। তার মানে উন্নত উদ্ভিদের ভ্রূণের তিনটা স্তর, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। আচ্ছা, এখন এখানে যখন ভ্রূণীয় স্তরটা তৈরি হয়ে গেল তারপরে কি হবে? এটা যদি আমরা একটা ছোট্ট চিত্র দিয়ে দেখি তাহলে দেখবো যে এই যে
গোল অংশটা, এর ভেতরে দেখা যাবে আস্তে আস্তে এরকম একটা বাঁকানো অংশ তৈরি হতে থাকবে। এই যে বাঁকানো অংশটা তৈরি হবে, এই অংশটাই কিন্তু আসলে একটা ভ্রূণ তৈরি হচ্ছে। এবং এটার যে এক্টোডার্ম অংশটা, তারা তাদের যে জিনিসগুলো তৈরি করার প্রয়োজন সেগুলো আস্তে আস্তে তৈরি করতে থাকবে। এন্ডোডার্ম তাদের যেটা তৈরি করা প্রয়োজন সেটা তৈরি করতে থাকবে। আস্তে আস্তে হৃৎপিণ্ডটা তৈরি হবে, আস্তে আস্তে ব্রেইনটা গঠিত হবে। তো এখানে আমরা তাহলে কি দেখলাম, ব্লাস্টোসিস্টটা আসলো, তারপরে ধীরে ধীরে ভ্রূণীয় স্তর গঠিত হলো এবং একটা ভ্রূণ তৈরি হচ্ছে। এখন এই যে ভ্রূণ তৈরি হচ্ছে, ভ্রূণ তৈরি হওয়ার ক্ষেত্রে একটা জিনিস বলা প্রয়োজন, সেটা হচ্ছে অমরা। অমরা জিনিসটা কি? অমরা হচ্ছে এই যে পুরো অংশটা, এই পুরো অংশটার মধ্যে দেখা যায় যে আম্বিলিকাল কর্ড, বা আমরা অনেক সময় ছোট বাচ্চা যদি দেখে থাকি, একদম নিউবর্ন যদি দেখে থাকি, তখন কিন্তু দেখি যে তার নাভি থেকে একটা বাড়তি অংশ দেখা যাচ্ছে। এই যে বাড়তি অংশটা, এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। এখন এই কর্ডটা কি করে? এই কর্ডটাই আসলে অমরা থেকে আসে। অমরা জিনিসটা হচ্ছে এই যে অংশটা দিয়ে এই ভ্রূণটা যুক্ত এন্ডোমেট্রিয়ামের সাথে। এন্ডোমেট্রিয়াম কিন্তু এইখানে, এদিক দিয়ে রক্ত জালক গুলো যাচ্ছে। এই যে ভ্রূণটা এই জায়গাটায় যুক্ত, এই অংশটা থেকে আস্তে আস্তে কিছু কোষ মিলে একটা আম্বিলিকাল কর্ড তৈরি করে। আম্বিলিকাল কর্ডটা কোথায় যুক্ত হয়? যুক্ত হয় হচ্ছে ভ্রূণের নাভির ওখানটাতে। এখন এর ফলে কি হয়? অমরা জিনিসটা হচ্ছে মূলত যেই জায়গাটায় এন্ডোমেট্রিয়ামের, যেই জায়গাটাতে এই ভ্রূণটা যুক্ত আছে, সেই জায়গাটা, ওই পার্টিকুলার জায়গাটা হচ্ছে অমরা। এটাকে যদি উদ্ভিদ দিয়ে বুঝায়, উদ্ভিদ দিয়ে যদি বুঝাতে যাই, তাহলে বুঝাতে হয় এভাবে যে ডিম্বক যে জিনিসটা আমরা ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম, ডিম্বকটা যেই কোষটা থেকে তৈরি হয়, যেই টিস্যুটা থেকে তৈরি হয়, সেটাই হচ্ছে অমরা। তার মানে হচ্ছে অমরা এমন একটা জিনিস, যেই জিনিসটা ভ্রূণটাকে ধরে রাখছে, ভ্রূণটাকে একটা নাড়ের মাধ্যমে সংযুক্ত করে রাখছে। এবং এই নাড়ির ভেতর দিয়ে কি হচ্ছে? এই আম্বিলিকাল কর্ডের ভেতর দিয়ে মূলত খাবার যায়, খাদ্য পরিবহন হয়, অক্সিজেন পরিবাহিত হয়। এছাড়া মনে করো এই যে ভ্রূণটা, সেও তো একটা ছোট মানুষ। এই ছোট মানুষটা কি, ছোট মানুষটারও তো রেচন, কিছু পদার্থ তৈরি হচ্ছে, কিছু রেচন পদার্থ হয়। সেই যে বর্জ্য পদার্থটা, সেই বর্জ্য পদার্থটাও এই কর্ডের মাধ্যমে অমরাতে ফেরত যায়। কার্বন ডাই অক্সাইডটা ফেরত আসে। তার মানে হচ্ছে এখান থেকে অমরার মাধ্যমে অমরা কি করছে? এই রক্তজালকের ভেতর দিয়ে যখন রক্ত যাচ্ছে, সাথে কি যাচ্ছে? অক্সিজেন যাচ্ছে, খাদ্য যাচ্ছে, এবং সেখান থেকে অমরাটা খাবারটাকে, অক্সিজেনটাকে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে ভ্রূণকে দিয়ে দিচ্ছে। ভ্রূণ সেটা ব্যবহার করলো, ব্যবহার করলে ভ্রূণ কি ফেরত দিল? বর্জ্য পদার্থ দিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। সেই কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে? আম্বিলিকাল কর্ডের মাধ্যমে আবার অমরার এখানে ফেরত আসছে, সেটা পরবর্তীতে আবার মায়ের দেহের থেকে বের হয়ে যাচ্ছে। এই অমরার এখান থেকে কিন্তু ভ্রূণটা যখন আরো বড় হয়, তখন বিভিন্ন অ্যান্টিবডিও কিন্তু এই অমরার মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করে। তার মানে হচ্ছে অমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছে, এই আম্বিলিকাল কর্ডের সাহায্যে একটা পথ হিসেবে কাজ করছে বিভিন্ন জিনিস যাতায়াত করার জন্য। আচ্ছা, তো এখন এই অমরাটা কখন তৈরি হয়? এই অমরাটা তৈরি হয় হচ্ছে জাইগোটটা তৈরি হওয়ার 3 সপ্তাহের মধ্যে বা 3 সপ্তাহের পরে, মানে 21 দিন বলা হয় এটাকে, তখন এই অমরা বা প্লাসেন্টাটা তৈরি হয়। আচ্ছা, এখন এই যে অমরাটা তৈরি হলো, তখনই কিন্তু আসলে এই আম্বিলিকাল কর্ড বা রজ্জুটা তৈরি হবে, এবং একই সাথে নিউরাল নালী তৈরি হবে। মাথার অংশগুলো আস্তে আস্তে
বিকশিত হওয়া শুরু হবে, ব্রেনটা আস্তে আস্তে গঠন হওয়া শুরু হবে। তারপরে যেটা ঘটবে যে চতুর্থ সপ্তাহ, যেটা 4th উইক বা 1 মাস বয়সে ভ্রূণ দেখতে কিরকম? 1 মাস বয়সে ভ্রূণের মাথাটা অনেক বড় দেখাবে, তার চোখের অংশটা একটু ফোলা ফোলা দেখাবে, তাকে দেখে একটা মানুষের কাছাকাছি মনে হবে, বাট এক্স্যাক্টলি মানুষ বললে মানে মানুষও বলা যাবে না, কাছাকাছি মনে হবে, মাথাটা অনেক বড় দেখা যাবে, কারণ তার ব্রেনটা ডেভেলপড হচ্ছে। পঞ্চম সপ্তাহে মানে ফিফথ উইকে গেলে আস্তে আস্তে ভ্রূণটাকে আস্তে আস্তে একটু মানুষ মানুষ মনে হয় দেখতে, তখন মনে হয় হ্যাঁ আচ্ছা এটা একটা মানুষের মতন দেখতে, সে হয়তো আরেকটু বড় হলে আর একটু মানুষের মতো লাগবে। তখন আসলে কি হয়, তখন তার হাত পা গুলা ছোট ছোট থাকে, হাত পা তখনও সে কিন্তু ছড়ানো শুরু করেনি, তার দেহের সাথে তখনও হাতের আঙুল গুলো আটকানো। এবং এরপরে এরপরে যেই সময়গুলো অতিবাহিত হবে, এরপরে কি হবে, তার হাতগুলো বড় হবে, সে হাত ছড়াতে থাকবে, তার পা বড় হবে, পা ছড়াতে থাকবে, এবং দেখা যাবে যে যখন 3 মাস হয়, 3 months, তখন কিন্তু এই ভ্রূণের হাত পা গুলো খুব সুগঠিত হয় এবং তাদের চেহারার এক্সপ্রেশন কিন্তু তখন বোঝা যায়। 3 মাসের সময় একটা মানুষের যে ভ্রূণটা, তার চেহারাটাও তখন আস্তে আস্তে বোঝা যায় দেখলে, এবং তার চেহারা এক্সপ্রেশন বোঝা যায়, হাত পা বোঝা যায় ঠিক মতো। এবং 3 মাসের পর নর্মালি 4 মাস থেকে এই ভ্রূণটাকে আমরা বলি হচ্ছে ফিটাস, তাকে আমরা ফিটাস বলি। এবং ফিটাসের পরে তোমরা যারা কোশ্চেন করছো, কমেন্ট করছো, তারা একটু ওয়েট করো, আমি একটু পরে তোমাদের কোশ্চেন আর কমেন্ট গুলো পড়ছি। এরপরে 3 মাসের পরে 4 মাসে আমরা ফিটাস বলতেছি, তখন আমরা সেটাকে বলছি ফিটাস। তারপরে আমাদের 5 মাস যাচ্ছে, 5 মাসের সময় মোটামুটি ভালোভাবে একটা মানুষের মুভমেন্ট গুলা বোঝা যায়, এবং একদম শেষের দিকে 6 মাস, 7 মাস, 8 মাসের সময়ের দিকে যেটা হয়, এই ভ্রূণটার ওয়েট বাড়তে থাকে, ফিটাসটার ওয়েট বাড়ে, ব্রেনের সম্পূর্ণ ডেভেলপ হয়, এবং যে অ্যান্টিবডি গুলা মায়ের দেহ থেকে আসা প্রয়োজন, সব অ্যান্টিবডি গুলা তার দেহে আস্তে আস্তে এই আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে যাওয়া শুরু করে দেয়, এবং তার স্নায়ুর সবচেয়ে বেশি বিকাশ হয় তখন। এই কারণে বলা হয় যে গর্ভবতী মায়েদের লাস্টের এই সময়টাতে সবচাইতে বেশি প্রোটিন খাওয়া প্রয়োজন, কারণ তখন মেইন যে ব্রেইন ডেভেলপমেন্টটা সেটা একদম ঠিকঠাক ভাবে একদম শেষ পর্যায়ে এসে হতে থাকে। আচ্ছা, তো এরপরে কি হয়, এরপরে যেটা হয় যে এই যে ভ্রূণটা তৈরি হয়ে গেল, যখন সেটা প্রায় 10 মাসের কাছাকাছি চলে আসে, তখন দেখা যায় যে এই জরায়ুটার এই জায়গাটায় মানে জরায়ুটার নিচের দিকে ভ্রূণটার মাথাটা আস্তে আস্তে ঘুরে যায়। মাথা যখন নিচে এসে পড়ে তখন সে আস্তে আস্তে একটা প্রেসার ক্রিয়েট করতে পারে। এরপরে ধীরে ধীরে যে সাধারণভাবে যেটা ন্যাচারাল ওয়েতে বাচ্চা জন্মদানের পদ্ধতি, সাধারণভাবে একটা বাচ্চা দেহ থেকে বের হয়ে আসতে পারে, এবং তখনও কিন্তু এই কর্ডটা যুক্ত রয়েছে, এই কারণে এই জিনিসটা কেটে ফেলা হয়, এবং যে অমরাটা, প্লাসেন্টা, এটা কিন্তু অনেক সময় একই সাথে বের হয়ে আসতে পারে, বা আস্তে আস্তে পরে অনেক সময় বের হয়ে আসে। তো প্লাসেন্টা জিনিসটা কিন্তু দেহের ভেতরে আর থাকে না, সেটাও আস্তে আস্তে বের হয়। প্লাসেন্টা দেখতে অনেকটা পুরো একটা রক্ত জালকের মতন দেখতে, অনেক মানে লালচে একটা রঙের একটা জিনিস হয়, এবং সেই জিনিসটা থেকে একটা কর্ড হয়, কর্ড তৈরি হয়, যেটা মানব শিশুর দেহের সাথে আটকানো থাকে। আচ্ছা, একটু কমেন্ট গুলো দেখি। আমাদের সাথে অনেকেই মাত্র জয়েন করছো। একজন বলেছে আপু ডাইনোসর ডিম দেয় না বাচ্চা দেয়। আমি ঠিক শিওর না ভাইয়া, আমি কার্টুনে যা দেখেছি অতটুকুই আমার জ্ঞান। কার্টুনে আমি দেখেছি ডাইনোসরের ডিম হয়, মোস্ট প্রবাবলি ডাইনোসরের ডিমই হয়।
আচ্ছা, তোমরা যারা ক্লাস করছো তাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। একজন বলছে অমরা কিভাবে ফুসফুসের মতন কাজ করে। অমরাটা আসলে ফুসফুসের মতন কাজ করে না। মা যখন শ্বাস নিচ্ছে, সে অক্সিজেন নিচ্ছে, তার রক্তের সাথে অক্সিজেন মিশে গেল না, সেই অক্সিজেনটা কোথায় আসবে? এন্ডোমেট্রিয়ামের যে রক্ত জালকটা তার ভেতর দিয়ে তো সেটা যাচ্ছে। তখন সেখান থেকে, এই অংশটা থেকে, এইখানে আশেপাশে আরো কোষ আছে, সেখান থেকে অমরাটা অক্সিজেনটা কালেক্ট করে সে সেটা ভ্রূণের দিকে দেয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। একজন বলছে কিডনি কোন অংশ? ভাইয়া এখানে কোনো কিডনি নেই। কিডনি হচ্ছে আরেকটা অংশ যেটার মাধ্যমে আসলে রেচন পদার্থ তৈরি হয় এবং রক্ত বিশোধন করা হয় কিডনির মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে মানব ভ্রূণ থেকে একটা মানব শিশু তৈরি হওয়ার প্রসেস। তাহলে আমি যদি একটু ডায়াগ্রাম গুলো আকারে লিখি, ডায়াগ্রাম করে যদি আমি একটা তীরচিহ্ন করে যদি লিখি জিনিসটা, প্রথমে কি হচ্ছে? জাইগোট হচ্ছে, জাইগোট থেকে কি হচ্ছে? কোষগুলো বিভাজিত হচ্ছে, এটাকে ক্লিভেজ বলা হয়। এই যে বিভাজনটা, এটাকে ক্লিভেজ বলে। এবং এর ফলে কি হচ্ছে? একটা কোষ তৈরি হচ্ছে, যে জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ব্লাস্টোসিস্ট। অনেকগুলো কোষ একসাথে গুচ্ছ আকারে আসে, সেটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টে এসে কোথায় যুক্ত হচ্ছে? এন্ডোমেট্রিয়ামে বসে যাচ্ছে। এন্ডোমেট্রিয়ামে যখন সেটা বসছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইমপ্ল্যান্টেশন। এই কথাটা তখন তোমাদের বলা হয়নি, ভুলে গিয়েছিলাম, এখন বলে দিচ্ছি যে ইমপ্ল্যান্টেশন বলে এটাকে। ইমপ্ল্যান্টেশন মানে কি? যখন ব্লাস্টোসিস্টটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামে এসে বসছে, সেটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। এই যে বসার প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনের ফলে কি হচ্ছে? এই ব্লাস্টোসিস্টের চারপাশ দিয়ে এন্ডোমেট্রিয়ামের অংশগুলো ঘিরে, তাকে একদম ঘিরে ফেললো। ঘিরে ফেলার পর তার ভেতরে আস্তে আস্তে নতুন কোষ তৈরি হবে। এবং ইমপ্ল্যান্টেশনের পরে কি হবে? ইমপ্ল্যান্টেশনের পরে ধীরে ধীরে কয়েকটা স্টেপের মাধ্যমে ভ্রূণীয় স্তর তৈরি হবে। এবং এখানে আসলে বলে রাখা ভালো, এখানে অনেক ধরনের হরমোন কাজ করে। তোমাদের এসএসসির ক্ষেত্রে এই হরমোন গুলো জানাটা আসলেও খুব বেশি কষ্টকর হয়ে যাবে তোমরা যদি এখন এটা জানতে চাও। মনে রাখাটা কষ্টকর হবে। তো এই নর্মাল ধাপগুলো তোমরা এখন মনে রাখো, এই জন্যই আমি আসলে হরমোন গুলো বলছি না। হরমোন গুলো সম্পর্কে তোমরা খুব ভালো করে এইচএসসি তে জানবে, এবং তখন আসলে এটা জানাটা খুব বেশি দরকার। এখন যেই ধাপের নামগুলো তোমাদের জানা দরকার, সেই জিনিসগুলো আমি বলে যাচ্ছি। আশা করি তোমরা এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো মনে রাখতে পারো, তাহলে তোমরা কোশ্চেন যে কোনো ভাবে আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। ভ্রূণীয় স্তরটার পরে কি হবে? 21 দিনে কি হবে? অমরা তৈরি হয়ে যাবে। অমরার সাথে কি হবে? একটা আম্বিলিকাল কর্ড তৈরি হবে। আম্বিলিকাল কর্ডটাকে আমরা বলতে পারি হচ্ছে বাংলায় বলে নাভিরজ্জু। আম্বিলিকাল কর্ড বা নাভিরজ্জু। এবং ধীরে ধীরে ভ্রূণটা বড় হতে হতে ফিটাসে পরিণত হবে। ফিটাসে আমরা হাত পায়ের মুভমেন্ট বুঝতে পারবো, চেহারার এক্সপ্রেশন বুঝতে পারবো। অনেক সময় বাচ্চাদের আঙুল চুষতে দেখা যায়, এগুলো আসলে দেখা যায়। এগুলো তোমরা যদি বিভিন্ন ভিডিও দেখে থাকো, তখন কিন্তু দেখবে যে একটা কোষ, একটা জাইগোট থেকে কিভাবে ধীরে ধীরে কোষ বিভাজনের মাধ্যমে একটা ফিটাস তৈরি হচ্ছে। পুরো প্রক্রিয়ার অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু পাওয়া যায়। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ফিটাস। ফিটাস থেকে তারপরে যেটা 9 থেকে 10 মাসের মোটামুটি মাঝামাঝি সময় আসলে বাচ্চা ধীরে ধীরে দেখা যায় যে জরায়ু থেকে ধীরে ধীরে মায়ের দেহের বাইরে এসে পড়ে। তার মানে হচ্ছে আমরা যে ছোটবেলায় শুনেছিলাম মায়ের দেহের ভেতরে বড় হয়েছি, সেই কথাটা কিন্তু একদম সত্য। এবং কিভাবে বড় হয়েছি সেই জিনিসটা কিন্তু আশা করি মোটামুটি আমরা বুঝতে পেরেছি। মায়ের দেহের ভেতরে, এই জরায়ুর অংশটার ভেতরে আমরা আসলে বড় হয়েছিলাম। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে একটা মানব শিশু জন্ম হওয়ার
আলাদা আলাদা ধাপ। এখন এখানে কয়েকটা জিনিস বলা দরকার, যে কিছু হরমোনের কথা আমি যদি একটু বলি, কিছু হরমোন যদি বলি, যেমন পিটুইটারি। পিটুইটারি যে গ্রন্থিটা আছে, পিটুইটারি গ্রন্থিটা কোথায়? আমাদের গতকালের যে সমন্বয় ক্লাসটা ছিল, আমরা নিশ্চয়ই সেখানে শিখেছি পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে। থাকে কোথায়? চোখের পেছনের দিকের অংশটাতে, মানে পেছনের দিকে বলতে মস্তিষ্কের নিচের দিকে ছোট্ট একটা মার্বেলের মতো একটা অংশ হচ্ছে পিটুইটারি গ্রন্থিটা। পিটুইটারি থেকে যে সকল হরমোন বের হয়, সে সকল হরমোন, কিছু হরমোন মেইনলি যেটা করে, স্ত্রী দেহে প্রোজেস্টেরন এবং এস্ট্রোজেন, এই দুটো হরমোন থাকে। এই দুটো হরমোন ক্ষরণে এই পিটুইটারি গ্রন্থিটা সাহায্য করে। কিভাবে? এদের থেকে কিছু হরমোন বের হয়, যেই হরমোনগুলো এই দুটো হরমোনকে নিঃসৃত হতে সাহায্য করে, স্টিমুলেটিং হরমোন হিসেবে কাজ করে, উদ্দীপ্ত করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে মনে করো যে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কি হিসেবে কাজ করে? প্রোল্যাকটিন কাজ করে হচ্ছে যখন একটা শিশু জন্ম নিচ্ছে, তখন সে কি করছে? সে মায়ের দেহ থেকে দুধ গ্রহণ করছে। এই যে সেটা তৈরি হচ্ছে, এটা উৎপন্ন হওয়ার জন্য প্রোল্যাকটিনটা প্রয়োজন। এই হরমোনটা আসে হচ্ছে পিটুইটারি গ্রন্থিটা থেকে। একই সাথে আরো একটা হরমোন রয়েছে, সেটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজটা কি? অক্সিটোসিনের মেইন কাজটা হচ্ছে যখন একটা ফিটাস, যখন আস্তে আস্তে একটা মানব শিশুতে পরিণত হয়ে গিয়েছে, যখন তার জন্ম হবার সময়, যখন সে ভূমিষ্ঠ হবে, তখন তাকে তো জরায়ুর ভেতর থেকে বের হয়ে আসতে হবে। এখন জরায়ুর ভেতর থেকে বের হওয়ার সময় জরায়ুতে যে সংকোচন প্রসারণটা প্রয়োজন, তখন এই অক্সিটোসিনটা সেক্ষেত্রে সাহায্য করে। জরায়ুর সংকোচনে এই জিনিসটা সাহায্য করে। ডিউরিং ডেলিভারি হওয়ার সময় এই জিনিসটা কাজ করে। আচ্ছা, এরপরে রয়েছে থাইরয়েড। থাইরয়েড নিয়ে যদি বলি, থাইরয়েড সম্পর্কে আমরা নিশ্চয়ই গতদিন সমন্বয়ের ক্লাসটাতে শুনেছি। থাইরয়েডটা কোথায় থাকে? ট্রাকিয়ার জায়গাটাতে থাকে এবং দেখতে এটা এরকম থাকে। এই থাইরয়েডের উপরে চারদিকে 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, তাই না? এখন এই থাইরয়েড কি করে? থাইরয়েড হরমোনটা মেইনলি হচ্ছে, থাইরয়েডের থেকে যে হরমোনগুলো আসে তারা মেইনলি হচ্ছে একটা ভ্রূণ বা শিশুর যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটার ক্ষেত্রে সাহায্য করে, তাদের দেহ বাড়তে সাহায্য করে। এরপরে যে এস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কথা বললাম, এই এস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের মেইন কাজটা হচ্ছে যে এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দেহে যদি নির্দিষ্ট পরিমাণে না থাকে বা উচ্চ মাত্রায় থাকে বা অল্প পরিমাণে থাকে, তার ফলে কি হয়? তার ফলে দেখা যায় যে অনেক সময় বিষণ্ণতা কাজ করতে পারে, মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। তো এই যে হরমোনাল কিছু ইমব্যালেন্স হতে পারে, এবং এই জিনিসগুলো মূলত হচ্ছে নারী দেহে ঘটে থাকে, কারণ এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হচ্ছে মেইনলি নারী দেহের দুটো হরমোন। এবং একই সাথে আরো একটা হরমোন থাকে, যেটা হচ্ছে এন্ড্রোজেন। এন্ড্রোজেন যেটা হয়, এন্ড্রোজেন মূলত প্রয়োজন অনুসারে এস্ট্রোজেন ক্ষরণ করতে, মানে এস্ট্রোজেন তৈরি করতে পারে। এন্ড্রোজেন জিনিসটা, এস্ট্রোজেন যদি বেশি দরকার হয় তখন সে এস্ট্রোজেন তৈরিতে সাহায্য করতে পারে। এবং যে জনন তন্ত্রটা রয়েছে, পুরো প্রজনন তন্ত্রটা, এই পুরো তন্ত্রটা গঠনে বা পুরো তন্ত্রটা নিয়ন্ত্রণে এন্ড্রোজেনটা সাহায্য করে। আচ্ছা, এখন এতক্ষণ বললাম হচ্ছে নারী দেহের হরমোন নিয়ে। এখন যদি পুরুষ দেহের হরমোন নিয়ে কথা বলি, পুরুষ দেহের হরমোনের ক্ষেত্রে টেস্টোস্টেরন যেই হরমোনটা রয়েছে, এই হরমোনটা নিয়ে মেইনলি বলবো। এটা হচ্ছে পুরুষ দেহের প্রধান হরমোন।
এখন এটা প্রধান হরমোন কেন? কারণ হচ্ছে তুমি যখন মনে করো ছোট ছিলে, স্পেশালি ছেলেদের জন্য বলছি, যারা ছোট ছিলে, ছোটবেলায় তোমার ভয়েসটা একরকম ছিল না, তুমি যখন ধীরে ধীরে বড় হলে, মনে করো তোমার 15-16 বছর যখন হচ্ছে, তখন কি দেখছো তোমার কণ্ঠটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তোমার গলার স্বরটা ভারী হচ্ছে না, তোমার ধীরে ধীরে দাড়ি গজাচ্ছে, গোফ হচ্ছে, তারপরে তোমার দেহটা তোমার দেহে পেশি তৈরি হচ্ছে, মাসেলস তৈরি হচ্ছে, তোমরা যেরকম একটা সুঠামো দেহের কথা চিন্তা করো, সেটা কি ছোটবেলায় হওয়া সম্ভব? ছোটবেলায় কিন্তু হচ্ছিল না। তোমার কণ্ঠটা ভারী হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এই সবকিছুই অ্যাকচুয়ালি টেস্টোস্টেরনের প্রভাবে ঘটছে। এটা হচ্ছে পুরুষ দেহের প্রধান হরমোন হিসেবে কাজ করছে। তো এই কয়েকটা হরমোন নিয়ে আসলে বলার ছিল। তো আমি একটু দেখি আমার সাথে লাইভ ক্লাসে আর কে কে কি কি কমেন্ট করছো। আমাদের সাথে রয়েছে একজন প্রশ্ন করেছে, অভিযোজন কি? অভিযোজন হচ্ছে মনে করো কোনো একটা প্রাণীকে, মনে করো কোনো একটা মরুভূমির প্রাণীকে আমি কি করলাম, একটা বরফের দেশে নিয়ে রেখে দিলাম, সে কি সেখানে বাঁচতে পারবে? পারবে না। কারণ সে যে মরুভূমিতে ছিল, তার দেহের প্রত্যেকটা মানে কাজ অ্যাকচুয়ালি এমন ভাবে মানে তৈরি হচ্ছে বা এমন ভাবেই হচ্ছে যাতে করে সে মরুভূমির জায়গাটাতে ঠিকঠাক ভাবে বেঁচে থাকতে পারে। পরিবেশটার সাথে এই যে খাপ খেয়ে নেওয়াটা, এই জিনিসটা তার কেন হয়েছে? সে যাতে ওই পরিবেশে বাঁচতে পারে। কিন্তু তাকে যদি আমি একটা বরফের দেশে রাখি, সে যদি মারা যায়, সেটা কি স্বাভাবিক না? মনে করো কোনো একটা প্রাণী মারা গেল না, সে মরুভূমিতেও টিকে ছিল, সে বরফের দেশেও টিকে আছে, তার মানে কি সে বরফের দেশে আসলে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে। কোনো না কোনো ভাবে তার দেহের ভেতরে যে সকল প্রসেস গুলো ছিল, সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যাতে করে সে সেই টেম্পারেচারটাতেও বেঁচে থাকতে পারে। এই যে একটা খাপ খাইয়ে নেওয়ার ঘটনা, পরিবেশের সাথে যে মানিয়ে নেওয়া, এই জিনিসটাই হচ্ছে অভিযোজন। এই জিনিসটা আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই, মূলত প্রাণীর ক্ষেত্রেও দেখা যায়। তো অভিযোজন হচ্ছে এটা। যে কোশ্চেন করেছিলে, আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন একদম লাস্ট টপিক যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এইডস নিয়ে। এইডস নিয়ে যেটা বলার আছে, প্রথমে যে এইডস জিনিসটা আসলে কিভাবে হয়। এইডস জিনিসটা হয় হচ্ছে এইচআইভি ভাইরাসের কারণে। ভাইরাস জিনিসটা কি? ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস, যেই জিনিসটা একটা পোষক দেহের ভেতরে গেলে জীবিত হয়ে যায় এবং পোষক দেহের বাইরে গেলে সে জড় বস্তুর মতো আচরণ করে। মানে ভাইরাসকে আমরা জীব জড় কোনোটাই কিন্তু বলি না। তোমরা যদি ভাইরাস না আর একটু মানে ঘাটাঘাটি করো, কোনো জায়গায় যদি পড়ে থাকো, তাহলে জিনিসটা কিন্তু তোমরা সহজেই দেখতে পাবে যে সব জায়গাতেই বলা থাকে ভাইরাস জিনিসটার পোষক এটা এটা, এবং সে যখন পোষকের দেহে ঢুকছে তখন সে জীবিত হচ্ছে। এখন জীবিত হয়ে সে কি করে? সে জীবিত হওয়ার পর তার বংশ বৃদ্ধি করে। যে কোনো জীবের ক্ষেত্রেই আসলে আমরা সবসময় দেখতে পাই, সে একটা নির্দিষ্ট পরিবেশে গেলে, তার একটা সুটেবল পরিবেশে গেলে সে ধীরে ধীরে তার বংশ বৃদ্ধি করা শুরু করে। এখন এইচআইভি যে ভাইরাসটা, এই ভাইরাসটার ক্ষেত্রে আমরা যে গঠনটা দেখতে পাই, গঠনটা আমরা দেখতে পাই যে মাঝখানে নিউক্লিয়ার বস্তু রয়েছে, মাঝখানে যে তার বংশগতীয় বস্তুটা রয়েছে, এবং চারপাশে একটা ক্যাপসিড রয়েছে, তারও চারপাশে অনেকগুলো আবরণ রয়েছে। এখন ভাইরাস, সাধারণ ভাইরাসের ক্ষেত্রে যেটা হয়, মাঝখানে হয় ডিএনএ থাকবে, নয় আরএনএ থাকবে, চারপাশে একটা ক্যাপসিড থাকে। ক্যাপসিড হচ্ছে একটা প্রোটিনের একটা আবরণ। এর চারপাশে সাধারণত কিছু দেখা যায় না, কিন্তু এইচআইভি ভাইরাসে অনেকগুলো স্তর থাকে, এবং এই স্তরটার কারণে এইচআইভি ভাইরাসটাকে আসলে মেরে ফেলাটা একটু কষ্টকর। এবং এইচআইভি ভাইরাসে আক্রান্তদের জন্য কিন্তু এখনো একদম সঠিকভাবে পরীক্ষিতভাবে কোনো একটা চিকিৎসা এখনো কিন্তু আবিষ্কার হয়নি। আচ্ছা, তো এখন এই জিনিসটা কিভাবে হতে পারে? এইডস হওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মিসকনসেপশন আছে। কিরকম? কারো যদি এইডস হয়, আমরা তখন কিভাবে আমরা ভাববি যে তার সাথে যদি বসে এক জায়গায় বসে থাকি, তার সাথে বসে যদি খাবার খাই, তাহলে আমারও এইডস হয়ে যাবে। না, এইডস জিনিসটা
প্রবাহিত, এই জিনিসটা পরিবাহিত হতে পারে হচ্ছে যে কোনো ধরনের তরলের মাধ্যমে। তরলের ক্ষেত্রে যেটা বলা যায় হচ্ছে রক্তের মাধ্যমে মেইনলি যেটা বলা যায় সেটা হচ্ছে যে, মনে করো আমরা অনেক সময় বিভিন্ন কাজে হসপিটালে গিয়ে থাকি না, হসপিটালে গিয়ে মনে করো তোমাকে কোনো একটা কাজে তোমার থেকে রক্ত নেওয়া প্রয়োজন, তোমার দেহের ভেতরে যখন সিরিঞ্জটা দিল, তুমি হয়তো জানো না এই সিরিঞ্জটা এর আগে কারো দেহে ইউজ করা হয়েছে কিনা। যদি এর আগে সেই সিরিঞ্জটা ইউজড হয়, এর আগে যার দেহে সিরিঞ্জটা দেওয়া হয়েছিল তার দেহে এইডস এর এই এইচআইভি ভাইরাসটা রয়েছে, তখন কি হবে? তখন এই সিরিঞ্জের ভেতরে যে কিছু রক্ত তার রয়ে যাবে, তার মাধ্যমে কিন্তু এই এইচআইভি ভাইরাসটা তোমার দেহে যখন প্রবেশ করালো, তোমার দেহে কিন্তু সাথে সাথে সেটা প্রবেশ করবে। তার মানে কি, তোমার দেহে কিন্তু মানে সাধারণ একটা ভাবে তুমি বুঝতেও পারছো না, তোমার কিন্তু এইডস রোগটা হয়ে যাচ্ছে। এছাড়া এইডস রোগ আর কিভাবে হতে পারে? বাবা মায়ের যদি এইডস থাকে, বাচ্চার এইডস হওয়ার চান্স থাকে, এবং এইডস হয় যদি কোনো পদ্ধতি গ্রহণ করা না হয়। পদ্ধতিটা কি? এখন বর্তমানে যখন বাবা মায়ের এইডস হয়, তখন দেখা যায় যে যখন একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, তখন মাকে বিভিন্ন ওষুধ দেওয়া হয়। এর ফলে মায়ের দেহের ভেতরে বাচ্চাটা এইডস বিহীন ভাবে বেড়ে উঠতে পারে। তার মানে এইডস যেই মায়ের হয়েছে সেই মায়ের কিন্তু একটা সুস্থ বাচ্চা হওয়া সম্ভব। এটাও কিন্তু আমাদের অনেক একটা ভুল ধারণা থেকে থাকে। এছাড়া এইডস আর কি কিভাবে হতে পারে? এইডস আরো হতে পারে হচ্ছে, মনে করো কারো একটা দেহে একটা কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন বা কোনো একটা অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন। কার দেহ থেকে কিডনিটা এসেছে সেটা তুমি জানো না, এমন একজনের দেহ থেকে কিডনিটা আসলো যার আসলে এইডস আছে। সেই এইডস রোগের কিডনিটা যদি প্রতিস্থাপন করা হয়, তাহলেও কিন্তু সেই ব্যক্তির এইডস হয়ে যাবে। তার মানে এইডস রোগ পরিবাহিত হওয়ার কিন্তু অনেকগুলো মাধ্যম হওয়া সম্ভব। আচ্ছা, এখন এইডস হলে মূলত কি হয়? এইডস নিয়ে এত সমস্যাটা কেন? এইডস হলে মানুষ কেন মারা যায়? কারণ হচ্ছে এইডস এর যে ভাইরাসটা, সে কি করে? কোন দেহের যত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই জিনিসটাকে নষ্ট করে ফেলে। তার পোষক দেহের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সে বারবার বাধা দেয়। এর ফলে কি হয়? অন্য কোন রোগকে সে ঠেকাতে পারে না, এমনকি এইডস কে তো সে ঠেকাতেই পারে না। এর ফলে ধীরে ধীরে লোকটার ওজন কমে যেতে থাকে, ধীরে ধীরে সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ধীরে ধীরে সে অসুস্থ হতে থাকে এবং একটা সময় সে মারা যায়। এবং এইডস রোগটা এ কারণেই আসলে বলা হয় যে এটাকে আমরা এখনো এখান থেকে আমরা বের হয়ে আসার কোনো উপায় বের করতে পারিনি। এখনো কারো যদি এইডস রোগ হয়, তাহলে আমরা তাকে আসলে কোনো প্রকারে ভরসা দিতে পারি না। এখনো বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছে। তো তোমরা যারা লাইভ ক্লাস করছো, নিশ্চয় তোমাদের মধ্য থেকে কেউ না কেউ কোনো না কোনো দিন ভবিষ্যতে বিজ্ঞানী হবে, এবং আমি আশা করি তোমরা এইডস রোগের জন্য খুব সহজলভ্য, সহজ একটা চিকিৎসা, অল্প অল্প পয়সায়, অল্প খরচে করা সম্ভব, এমন একটা কিছু আবিষ্কার করতে পারবে। তো এটাই ছিল আমাদের আজকের লাইভ ক্লাস। এবং আজকের লাইভ ক্লাসের লাস্টে তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট চমক। তোমাদের সবার প্রিয় সাকিব বিন রশিদ ভাইয়া আমাদের সাথে স্টুডিওতে আছেন। ভাইয়া আমাদের সাথে আসছেন একটু কথা বলতে। ভাইয়া প্লিজ। হ্যালো এভরিওয়ান। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বিজয়ের ঘন্টা বেজে যাবে, অর্থাৎ এই স্বাধীন বাংলাদেশে আরো একটি বিজয় দিবস। প্রথমে তোমাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশের যত 30 লক্ষ মানুষের রক্তে যে বিজয় অর্জিত হয়েছে, সেই 30 লক্ষ মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং একসাথে যত মানুষ আজ জীবিত আছেন, যে সকল মুক্তিযোদ্ধারা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন, তাদের প্রতি একটা সালাম। আপনাদের জন্য আজকে এত চমৎকার একটা দেশ পেয়েছি, এবং আমরা একটু চেষ্টা করছি আপনাদের যুদ্ধটা একটু কন্টিনিউ করবার জন্য। আপনারা যেই বাংলাদেশটা তৈরি করবার চেষ্টা করেছিলেন, সেই বাংলাদেশটা যাতে আরেকটু কাছাকাছি যেতে পারি, আমি আর নিশি আমরা অনেকে মিলে আমরা চেষ্টা করছি। আর যারা এই মুহূর্তে লাইভে আছো, তোমরাও কিন্তু আমাদের সেই চেষ্টাটার একটা অংশ। তাই আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশের জন্য প্রতিজ্ঞা করি। আমরা মনে করি যে বিজয় দিবস শুধুমাত্র উদযাপনের জন্য না, এটার সাথে অনেকটা দায়িত্ববোধ জড়িত আছে। অর্থাৎ
বিজয় মানে আনন্দ, আনন্দের বাইরেও আমাদের একটা দায়িত্ব থাকা উচিত। আমি আমার দায়িত্ব থেকে মনে করি যে আমার দায়িত্ব যে বাংলাদেশের আর 10টা মানুষকে কিছু একটা শেখানো, যাতে করে তাদের জীবনটা আর একটু সুন্দর হয়। তোমাদেরও কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে, আর একটু ভালো নাগরিক হওয়া, এই শিক্ষার বিষয়গুলো একটু শেয়ার করা, মানুষের মধ্যে একটু ছড়িয়ে দেওয়া। এই জিনিসটাকে আরেকটু প্রমোট করবার জন্য তোমাদের জন্য ছোট্ট একটা আয়োজন আছে আগামীকালকে। আগামীকাল ঠিক বিকাল 6টার সময় আমি তোমাদের সামনে একটা বিশেষ লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হব। এই লাইভ ক্লাসটিতে আমরা বাংলাদেশের যে বিজয়ের ইতিহাস রয়েছে তাকে 7টি ভিন্ন ধাপে ভেঙে ভেঙে তোমাদের সামনে বর্ণনা করব, এবং আমি এবং তুমি একসঙ্গে আমাদের এই বিজয়ের যে মহান ইতিহাস, এই ইতিহাসটা একসঙ্গে উদযাপন করব। 16ই ডিসেম্বরে আমাদের বিজয় দিবসে আমাদের যে বিজয়ের যে বিশাল মুহূর্তটা, সেটাকে আমরা এভাবে করে উদযাপন করব। একই সাথে শুধুমাত্র 1971 সালে না, বরং 1952 থেকে শুরু করে 66, 54, 56 এই বিভিন্ন সময়ে আমাদের এই বিশাল মুক্তি সংগ্রামে যারা এই আন্দোলনে মারা গিয়েছেন, নিহত হয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সবাইকে একটু করে স্মরণ করব। তাই তোমাদের সবাইকে অনুরোধ করব আগামীকাল বিকাল 6টার সময় অবশ্যই অবশ্যই আমার সাথে জয়েন করবে 10 মিনিট স্কুলের এই পেজে, এই লাইভ ক্লাসটিতে। এই লাইভ ক্লাসটিতে তোমাদের সাথে সাথে আরো একজন বন্ধু উপস্থিত থাকবে, বন্ধুর নাম আয়মান সাদিক। হ্যালো এভরিওয়ান, আমি অনেকদিন লাইভ ক্লাসে আসি না। ইনশাআল্লাহ কালকে আমাদের বিজয় দিবসের স্পেশাল লাইভ ক্লাসে 6টার সময় আমি থাকবো। তো কালকে 3টে লাইভ ক্লাস হচ্ছে। 6টার সময় শুভ নিচ্ছে স্পেশাল বিজয় দিবসের লাইভ ক্লাস, এরপরে 7টার সময়, এরপরে 9টার সময়। 7টা 9টার ক্লাস তোমরা অলরেডি জানো, বাট বাংলাদেশের যে ইতিহাস আছে, বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ দিনগুলো আছে, যেটার ব্যাপারে আমরা হয়তো অনেকেই জানি না, আমরাও রিসার্চ করতে যাই, অনেক কিছু অনেক নতুন কিছু আমরা জানতামও না। তো এই জিনিসগুলো আমরা চাই কালকে বিজয়ের দিনে ইনশাআল্লাহ আমরা সবাই একটা একটা করে 7টা স্পেশাল ডেটের ব্যাপারে জানবো। তো কালকে 6টার সময় তোমাদের সবার সাথে দেখা হবে, নিজেরা অনেক কিছু শিখবো, তোমাদের কাছে অনেক কিছু জানবো, বেশ ভালো একটা লাইভ ক্লাস হবে। ভালো থেকে সবাই, ভিডিওটা শেয়ার করো, কালকে ক্লাসের ব্যাপারে সবাইকে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা।